এ জীবন বন্ধুত্বের কথা বলে, এ জীবন বলে একসাথে পথ হাঁটার গল্প। যে সমস্ত কবিতারা ডানা মেলে আকাশে উঠছে প্রতিদিন, প্রত্যেকটা কবিতা কি বইয়ের আকারে প্রকাশ পায়? ঠিক সেইভাবেই আমাদের প্রত্যেকটা অভিব্যক্তি কিন্তু জীবন দর্শনের মতো, মানুষের মনে খাপ খায় না। নতুন মানুষের সাথে আলাপ হয়, পুরনো মানুষদের সঙ্গে সম্পর্ক অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যায়, আবছা হয়ে যায় পুরনো সম্পর্কের অভিযানের সমস্ত গল্পগুলো। আমরা আমাদের জীবনে বেছে নিই নতুন অপশন, পুরনো গ্লানি, পুরনো না পাওয়া, পুরনো ক্ষোভ, অভিমান, কমপ্লায়েন্স সবকিছু ভুলে গিয়ে একটা নতুন জীবনকে মেনে নিই। স্রোতের উল্টো দিকে হাঁটার ক্ষমতা খুব কম মানুষের আছে। স্রোতের উল্টে যারা হাঁটতে পেরেছে, স্রোতের উল্টো দিকে যারা হাঁটতে পেরেছে, যারা কনসাইন্সকে বিলিভ করেছে, প্রত্যেকেই কিন্তু কনসিস্টেন্টলি ভীষণভাবে লাভবান হয়েছে। এই যে বন্ধুত্বের কথা বললাম, বন্ধুত্বে না কোনো প্রফিট থাকে না, কোনো লস থাকে না, শুধু থেকে যায় ভালো ভালো স্মৃতি, খারাপ স্মৃতি, ঝগড়া, অভিমান, মারপিট, এসব কিছু মিলিয়েই একটা বন্ধুত্বের জার্নি তৈরি হয়। বন্ধুত্ব কোনো নিয়ম মেনে হয় না, মানে পাড়াপড়শি থেকে শুরু করে আত্মীয়, বাবা মাও বন্ধু হয়, ভাই বোন বন্ধু হয়, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বাড়িওয়ালা ভাড়াটে, প্রচুর ধরনের বন্ধুত্ব আমি দেখেছি। রুগী, ডাক্তার, পুলিশ, ক্রিমিনাল, জাজ, আইনজীবী, আমি প্রচুর ধরনের বন্ধুত্ব জীবনে দেখেছি। বিভিন্ন বিভিন্ন দলের, মানে বিভিন্ন রঙের পতাকার বন্ধুত্ব দেখেছি, বিভিন্ন নেতাদের বন্ধুত্ব। আজকে যে দুজন খুব শক্তিশালী বন্ধুর কথা তোমাদের সামনে বলবো, যাদের গল্প আজকে রাখতেই হচ্ছে সবার সামনে, একজনের নাম সাহেব আর আরেকজনের নাম অনুপম। সাহেব আর অনুপম মানে একদম কিন্ডারগার্টেন থেকে একসাথে বন্ধুত্ব ছিল তাদের। পরবর্তীকালে একসাথে কলেজে পড়ে এবং যখন তারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, এমকম মানে বিকম নিয়ে, মানে বিকমের যারা মাস্টার্স করছে এমকম, সেই সময় তাদের সাথে একটা ঘটনা ঘটে। সাহেব আর অনুপমের অন্তরঙ্গ বান্ধবী ছিল হচ্ছে পায়েল। মানে এদের তিনজনকে একসাথে দেখা যেত সবসময়, তিনজন দারুণ বন্ধু, মানে পেটাপিটি বলে না সেই অবস্থা। ক্যান্টিনে একসাথে, গড়িয়াহাটে শপিং করছে একসাথে, কলেজ স্ট্রিটে বই কিনছে একসাথে, যে কোনো কলেজ ফেস্ট, অন্য কলেজের ফেস্ট, যে কোনো ধরনের উৎসবে আনন্দে তিনজন একসাথে কাটাতো। হ্যাঁ, একসাথে সম্পর্ক ছিল। সম্পর্কটা বেশ কিছু বছর যাওয়ার পর, মানে এই তিনজনের বন্ধুত্ব স্কুল থেকে, এবং তিনজনের বন্ধুত্ব হচ্ছে কলেজ থেকে। আর সাহেব আর অনুপম স্কুল থেকে পড়েছে, কলেজে পায়েলের সাথে আলাপ হবে, এবং পায়েলের মতো ডানপিটে বন্ধু ওরা আর দুটো খুঁজে পায়নি কখনো। হঠাৎ করে কিছু বছর পর এরম একটা জিনিস রিয়েলাইজ করে ওরা মাস্টার্স এর শেষ ফাইনাল ইয়ারে, যে পায়েল ভালোবাসে অনুপমকে। ইনফ্যাক্ট অনুপম হয়তো বুঝতে পারে না, ভাবে এটা বন্ধুত্বের ভালোবাসা। পায়েল কিন্তু অনুপমের জন্য পাগল হয়ে যায়, মানে জাস্ট দারুণ। এবং এই ব্যাপারটা পায়েল প্রথম বলে সাহেবকে। সাহেব শুনে বলে, কি বলছিস ভাই, দারুণ খবর, মানে সম্পর্কটা নিজেদের মধ্যে থেকে যাবে। ওই যে হিন্দিতে ডায়লগ আছে, আবি ये दोस्ती रिश्ते में बदल दिया जाए, ওই অবস্থা। ফাইনালি যেটা হয়, মানে হাজার চেষ্টা করেও পায়েল অনুপমকে ভালোবাসার কথাটা অনুপমকে জানাতে পারে না, এবং কিন্তু সাহেব বলতে চায় অনুপমকে পায়েলের ভালোবাসার কথা, কিন্তু পায়েল সাহেবের মুখ বন্ধ করে রাখে, বলে বন্ধুত্ব দিবি তুই, কিন্তু বলবি না, তাহলে বন্ধুত্বটা নষ্ট হবে। ফার্স্ট অফ অল আমি তো জানি না যে অনুপম কাউকে ভালোবাসে কিনা, অনুপমের কোনো অ্যাফেয়ার আছে কিনা, বা হতেই পারে এত বছরের বন্ধুত্ব হঠাৎ করে বললে হয়তো যদি ধাক্কা খায়, যদি অন্য কাউকে সত্যি ভালো লেগে থাকে, আমরা তো আমাদের জানার কথাও নয় যে কাকে ভালোবাসে। হতে পারে বন্ধু, কিন্তু ম্যাচুরিটির সাথে সাথে মানুষ অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে যায়, সেটাও যদি হয়ে যায় তাহলে কি হবে?
এনিওয়ে এই সবকিছুর মাঝে না মানে জাস্ট এই তিনজনের বন্ধুত্ব কোনোভাবেই মানে কি বলবো খারাপ হয় না। তিনজন যেভাবে হ্যাং আউট করতো সেটা করতে থাকে, খাওয়া দাওয়া করতে থাকে, এবং সাহেবের মনটা খুব বড়। সাহেব সবাইকে খাওয়ায়। সাহেব দারুণ, মানে নিজে কোনো কিছু কিনলে বাকি দুজনের জন্যও কিনবে, এরকম একটা ব্যাপার থাকে। বন্ধুত্ব চলছে, সবকিছু চলছে, ফাইনালস এর প্রিপারেশন চলছে, নোট শেয়ারিং চলছে, ওরা টিউশনে পড়তো, সেই টিউশনে যাওয়া চলছে, এবং তিনটে পরিবারই একদম পাগল পরিবার। তিনটে পরিবারই তিনটে ছেলে মেয়ের জন্য একদম পাগল। এই তিনটে ছেলে মেয়ে যখন কোনো জায়গায় ঘুরতে যায়, মাঝে মধ্যে তিনটে পরিবারও যায় সঙ্গে। এত ভালো একটা তিনটে পরিবারের বন্ধুত্ব এখানে দেখা যায়। ফাইনালি যেটা হয়, ফাইনাল পরীক্ষার শুরু হবে, ফাইনাল সেমিস্টার, সেখানে সবাই রেডি হচ্ছে, প্রিপারেশন খুব তুঙ্গে, এবং সাহেব কিন্তু এখানে র্যাঙ্ক করত। সাহেব র্যাঙ্ক করত প্রত্যেক বছর, কিন্তু বিগত লাস্ট সেমিস্টারে অনুপম র্যাঙ্ক করে গেছিল। অনুপম ফার্স্ট, কনিনিকা বলে একটি মেয়ে সেকেন্ড, এবং ক্লাসে সাহেব থার্ড হয়ে যায়, মানে ক্লাসে র্যাঙ্ক করার জায়গা থেকে, মার্কসের জায়গা থেকে। যাই হোক, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে অনুপমকে। সাহেব বলে আমি স্পেশালি তোর প্রতি কেয়ার নেব, আমি যে নিজের নোটস গুলো বানাই সেগুলো তোকেও দেবো। অনুপম বলে থ্যাংক ইউ, তোর মতো বন্ধু আছে বলেই তো আমার জীবনে শত্রুর কোনো প্রয়োজন নেই। এনিওয়ে জোকস অ্যাবাউট, সিরিয়াসলি একটু দিস, শেয়ার করিস, একটু হেল্প করিস। যাই হোক, পায়েল তো কোনো বোধ নেই, দুজনে র্যাঙ্ক করে, দুজনকেই সাপোর্ট করছে, এবং পায়েল এদের সেলিব্রেশনে, পায়েলেরও সেলিব্রেশন চলছে, ভালো কাটছে, কিন্তু পায়েল আর বলতে পারছে না অনুপমকে ভালোবাসেও। ফাইনাল সেমিস্টার শুরু হবে যেদিন, সোমবার থেকে, শনিবার রাত থেকে মিসিং হয়ে যায় অনুপম। কোথাও খোঁজ পাওয়া যায় না অনুপমের। শুধু বাড়িতে একটা টাইপ করা চিঠি দরজার সামনে কেউ রেখে যায়, যেখানে লেখা থাকে অনুপমকে ফিরে পেতে গেলে 5 লক্ষ টাকা অমুক অ্যাড্রেসে পাঠিয়ে দাও। বেন্টিং স্ট্রিটে রাত্রি 2টো নাগাদ কোনো একটি জায়গায় রেখে আসতে বলা হয়। খুব চিন্তায় পড়ে যায় সবাই। সঙ্গে সঙ্গে ইয়েকে ফোন করা হয়, পায়েলের পরিবারে, সাহেবের পরিবারে ফোন করা হয়, ওদের পরিবার থেকে সবাই, ইনক্লুডিং এই ছেলে মেয়েটা, সবাই আসে অনুপমের বাড়িতে। কিছুতেই কেউ কোনো ক্লু পায় না যে এক্স্যাক্টলি কি হলো, হঠাৎ করে কি করে মিসিং হয়ে গেল অনুপম। 2 দিন পর থেকে পরীক্ষা, এত ভালো স্টুডেন্ট, কি হবে ওর, মানে খুব টেনশনে পড়ে যায়। বাড়ির লোক কাঁদতে শুরু করে, পুলিশে কমপ্লেন করা হয়। প্রথমবার পুলিশে কমপ্লেন করার পরের দিন, মানে রোববার, আর একটা চিঠি আসে ওদের বাড়িতে, অনুপমের বাড়িতে, যে পুলিশে কমপ্লেন করা হলো তো, এবার অনুপমকে ফিরে পাওয়ার জন্য 15 লক্ষ টাকা লাগবে। বেন্টিং স্ট্রিটে নয়, ধাপার মাঠে। একটা ডেট স্পেসিফাই করা হলো এবং একটা টাইম বলা হলো, এই সময় দিতে হবে। খুব চিন্তায় পড়ে গেল, এবং এই যে প্রত্যেকটা খবর কিডন্যাপারদের কাছে যাচ্ছে, সেই খবরে কিন্তু খুব চিন্তায় পড়ে গেল। সাহেব বললো আমার যে চেনা ডিটেকটিভ আছে বা পুলিশ আছে, তাদের সাথে যোগাযোগ করি। সাইবার ক্রাইমে চেনা ছিল সাহেবের, সেখানে যোগাযোগ করে লালবাজারে। ওরা বলে এইটা না, মানে এইটা কমপ্লিটলি ডিপার্টমেন্ট আছে, তারাই করতে পারবে। সাহেব সেটা বললো পায়েলকে এবং অনুপমের পরিবারকে। অপেক্ষা করতে হবে কিভাবে, কারণ 15 লাখ টাকা সেই সময় কোনো মধ্যবিত্ত পরিবারের কাছে থাকা সম্ভব নয়, ব্যাংকে থাকাও সম্ভব নয়। 15 লক্ষ টাকা আজকে হয়তো অনেক মানুষের বাড়িতে থাকে বা ব্যাংকে থাকে, অনেক মানুষের সেভিংস আছে, কিন্তু তখনকার দিনে ছিল না। খুব চিন্তায় পড়ে যায় গোটা পরিবারটা, কি করবে কি করবে কি করবে। কিছুতেই পাওয়া গেল না ওকে, টাকা জোগাড় করতে পারলো না, এবং সাহেবকেও পাওয়া গেল না। আলটিমেটলি যেটা হলো, কিডন্যাপারদের ফোন আসাও বন্ধ হয়ে গেল। অনুপম চলে গেছে বাড়ি থেকে, মিসিং 4 মাস হয়ে গেছে, এক্সামিনেশন হয়ে গেছে, মাস্টার্স হয়ে গেছে, সবার কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো রেজাল্ট করেছে সাহেব, কিন্তু মনটা এদের প্রত্যেকের খারাপ। এই সেলিব্রেশনটা তো প্রিয় বন্ধুর সাথেই করা যেত, তাই না? সবকিছু রয়েছে জীবনে, কিন্তু অনুপম নেই। এই আবেগটা, এই ইমোশনটা হয়তো আমি এই ভিডিওর মাধ্যমেও বোঝাতে পারবো না, যতটা ভেঙে পড়েছিল পায়েল আর সাহেব। পায়েল কাঁদতে কাঁদতে সাহেবের সাথে সময় কাটাতে শুরু করে বেশি, সারাদিনে ডিপ্রেশনে যায় দুজনে। আলটিমেটলি পায়েল হঠাৎ করে একদিন সাহেবকে ফোন করে বলে যে আমরা বিয়ে করে নিয়ে, আমি তোকে ভালোবাসি। সাহেব শুনে অবাক হয়ে যায়। সাহেব প্রথমে মানতে চায় না, বলে না, তুই অনুপমকে ভালোবাসতিস, অনুপম ঠিক ফিরে আসবে। এবার তখন পায়েল জিজ্ঞেস হয় তুই আমাকে লাইক করিস না? সেটা শুনে অনুপম বলে যে হ্যাঁ লাইক করতাম, ডেফিনেটলি লাইক করতাম, কিন্তু
আমার থেকে বেশি তুই ভালোবাসিস সাহেবকে, তুই ভালোবাসিস অনুপমকে, তাই আমি এই ঝামেলার মধ্যে পড়তে চাই না। তোর প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু তার থেকেও বেশি বন্ধুত্বের ভালোবাসা। পায়েল সাহেবের সাথে কথা বলা বন্ধ করে দেয়। রিজেক্টেড হওয়ার একটা অপমান যে ব্যাপারটা হয় সেটা হয় পায়েলের। কথা বলা বন্ধ করে দেয়। পায়েল সাহেবের ফোন ধরা বন্ধ করে দেয়, যোগাযোগ করে না, রাস্তায় দেখা হলে কথা বলে না, মুখ ঘুরিয়ে নেয়। রিজেকশনের যে একটা অপমান বোধ সেটা পায়েলের ভেতরে জাগ্রত হয়েছিল। যাই হোক, সাহেব অনেক কষ্টে ডিরেক্ট চলে যায় এবার পায়েলের বাড়িতে। পায়েলের বাবা মাকে ব্যাপারটা গুছিয়ে বলে যে পায়েল আমায় প্রপোজ করেছে, কিন্তু আমার সাহেবের কথা ভেবে, পায়েল যেহেতু সাহেবকে ভালোবাসতো, এই কথাটা ভেবে আমার খারাপ লেগেছে, তাই আমি অ্যাকসেপ্ট করিনি। বলেছি বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে তোর সাথে আমার রিলেশনশিপ বলে, এবং সেই কারণে ও আমার উপর রেগে আছে, আমি কি করব। পায়েলের বাবা মা ডাকে পায়েলকে ওপর থেকে, এবং পায়েল বলে আমি তোকে ভালোবাসি, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, আমি জানি তোকে জোর করে পাওয়া যাবে না, পাওয়া সম্ভব না কারুর ভালোবাসা, কিন্তু তুই আমাকে ভালো না বাসিস না, ঠিক আছে, তুই কথায় কথায় অনুপমের টপিক কেন তুলে আনছিস? অনুপম তো ফেরেনি। ভালোবাসা না মানে ডেফিনেটলি মানুষের জন্য থেকে যায়, কিন্তু আমার এই সময়টা তুই যেভাবে আমাকে সাপোর্ট করেছিস, যেভাবে দেখেছিস, আমার তৈরি হতে পারে তোর প্রতি ভালো লাগা। ইনফ্যাচুয়েশন নয়, এবং ইনফ্যাচুয়েশন হওয়ার মতো বয়সও আমাদের আর নেই। তাই ভুলভাল কথা বলবি না। আর তুই যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করিস, এখান থেকে বেরিয়ে যাবি। বাধ্য হয়ে সাহেব বলে ঠিক আছে, প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি এখনই বিয়েটা করতে পারবো না, বিকজ আমি চাই আরো কয়েকটা দিন যদি আমরা ওয়েট করতে পারি, মানে অনুপমের জন্য। আবার রেগে যায় এই কথাটা শোনার পর পায়েল, বলে তোকে আর আসতে হবে না। হঠাৎ করে এই সবকিছু মান অভিমানের পালার মধ্যেখানে চেপে জড়িয়ে ধরে সাহেব পায়েলকে, হাক করে, এবং হাক করে ওর গালে কিস করে এবং বলে ঠিক আছে, আজ থেকে তুই শুধু আমার। ডেট করতে শুরু করে। তিনজনের যে বন্ধুত্বটা সেটা স্টিক করে যায় দুজনের মধ্যে। আস্তে আস্তে না এদের জীবন থেকে আবজা হয়ে যায় এদের জীবন থেকে অনুপমের যে এক্সিস্টেন্সটা। হয়তো ভেতরে ভেতরে মিস করতো এরা অনুপমকে, কিন্তু ওদের অ্যাক্টিভিটি, ওদের একসাথে সময় কাটানো, আস্তে আস্তে ভালো লাগার ব্যাপারটা, জীবনে ভালো সময় আসার যে আনন্দ, সেটা ওরা কিন্তু ফিল করতে শুরু করে। এবং এত কিছুর পর না, মানে এত কিছু ঘটে গেছে তারপরে না, মানে এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়। সাহেব নিজে থেকেই বলে পায়েলকে আমি তোকে বিয়ে করতে চাই ইমিডিয়েটলি, কি করব বল। পায়েল বলে ঠিক আছে, আমিও রাজি, বা আমার সাথে কথা বলি, ডেট ফিক্স করি। সেই রাতে হঠাৎ করে একটা খুব বাজে স্বপ্ন দেখে পায়েল। স্বপ্নের মধ্যে দেখে যে অনুপম পাহাড় থেকে পড়ে যাচ্ছে, আর পায়েলকে বলছে তোরা আমাকে বাঁচালি না, তোরা আমাকে এভাবে ছেড়ে চলে গেলি। পায়েল, তোকে তো আমি ভালোবাসতাম, তুই আমাকে ছেড়ে বিয়ে করছিস সাহেবকে। ঘুম ভেঙে যায়। এই স্বপ্নের কথা আর মানে সাহেবকে বলে না পায়েল, কাউকেই বলে না, নিজের মধ্যে রাখে। ওদের বিয়ে হবে, ওদের বাড়িতে পাকা দেখা হলো, এবং এনগেজমেন্টও সম্পন্ন হলো। এবং এই এনগেজমেন্টের পর থেকে সাহেব ছোট ছোট জায়গায় আঘাত পেতে শুরু করলো। বাড়িতে হাঁটতে করে দেয়ালে ধাক্কা লেগে যাচ্ছে, হাঁটুতে লাগছে। বাইক চালাতে হালকা করে পার্কিং করতে গিয়ে স্ট্যান্ড পড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। পায়েলের পরিবার থেকে সাহেবকে ফোন করে বললো একটু সাবধানে যাতায়াত করো, বিয়ের আগে এই সময়টা একটু সাবধানে থাকতে হয়। যেদিন বিয়ে হবে গায়ে হলুদ হচ্ছে দুটো পরিবারে। হঠাৎ করে গায়ে হলুদ হওয়ার সময় পায়েলের এক কাকা বা মামা, সে ওই সময় গায়ে হলুদ করার সময় ছবি তুলতে মুখে সিগারেট জ্বালিয়েছিল। সিগারেটের আগুন থেকে পায়েলের শাড়িতে আগুন লেগে যায়। কোনোভাবে ঘটির জল ফল দিয়ে আগুন নেভানো হয়। ফাইনালি বিয়েতে বসবে ওরা, সন্ধ্যেবেলা হয়, বিয়েতে বসবে। এবং পায়েল যে বাড়িতে ছিল, যে বাড়িতে মানে পায়েল থাকতো, সেই বাড়ি থেকে যে বাড়িতে বিয়েটা হবে সেটা একটা বিয়ের বাড়ি ভাড়া দেওয়ার একটা কমিউনিটি হল, সেখানে যাবে ওরা। পায়েলকে বিয়ের বেশে সাজানো হয়েছে। ওদিকে সাহেবও হয়তো রেডি হয়েছে, যাবে ওই কমিউনিটি হলে বিয়ে করতে, পায়েলের বাবা যেটা বুক করেছিল। তো ফাইনালি এই বিয়ের বেশে মানে সাজার পর গাড়িতে উঠলো পায়েল, এবং সঙ্গে পায়েলের সাথে উঠলো পায়েলের কাকার ছোট ছেলে, যার বয়স হচ্ছে 5 বছর, নিদবর কোনোভাবে। যাই হোক,
ও বসলো, নিতকোণে বলে, নিতকোণে, সরি, নিতকোণে বা নিতকোণে বা নিতবর কিছু বলে বাচ্চাটাকে। ও বসলো, ড্রাইভার, ওদের বাড়ির যে ড্রাইভার, সে গাড়ি চালালো, পুরোনো স্যান্ট্রো চালিয়ে যেতে 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 হঠাৎ করে রাস্তায় একটা ট্রাক গাড়িটাকে ধাক্কা মারে। গাড়িটার ভেতরে স্পট ডেড হয়ে যায় হচ্ছে ড্রাইভারের, এবং প্রচন্ড জোরে মাথাটা ফেটে যায় বাচ্চাটার। বাচ্চাটা অজ্ঞান হয়ে গাড়ির ভেতরে সেন্সলেস ছিল। পাইলেরও সেন্স চলে যায়। যখন সেন্স ফিরে আসে পায়েলের, যখন সেন্সটা ফিরে আসে পায়েলের, পায়েল দেখে একটা গঙ্গার ধারে, একটা বড় নদীর ধারে পায়েল দাঁড়িয়ে আছে। পাশে একটা গাছ এবং একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা একটা ঢাল রয়েছে, এবং অনেকটা দূরে কেউ একটা হেঁটে হেঁটে ওর দিকে আসছে। অনেকটা কাছে চলে আসার পর দেখতে পেল ওটা আর কেউ নয়, অনুপম। অন্ধকারে চাঁদের আলোয় অনুপমের মুখটা স্পষ্ট দেখতে পেল, এবং দেখছে অনুপম কাঁদতে কাঁদতে ওর দিকে আসছে। সামনে এসে পায়েলের দুটো কাঁধ এরম ভাবে ধরে অনুপম বলল, তুই এটা করতে পারলি পায়েল? তুই সাহেবকে বিয়ে করে নিচ্ছিলিস? আমি তোকে এত ভালোবাসতাম, আমি কতবার সাহেবকে বলেছিলাম তোকে আমি ভালোবাসি সেই কথাটা। সাহেব বারবার আমাকে বলতো যে তুই নাকি ওকে ভালোবাসিস না, তুই নাকি আমাকে ভালোবাসিস না, এটা সাহেব বারবার আমাকে বলতো। তুই নাকি একটু হলেও সাহেবকে ভালোবাসিস, সাহেবের সাথে বিয়ে করতে চাইতিস, সাহেবের সাথে বাকি জীবনটা কাটাতে চাইতিস, এটা আমাকে সাহেব বলতো। আর তুই এইভাবে ওকে বিয়ে করে ফেললি। একবার শুনলি আমি তোকে ভালোবাসি কিনা? কই, কখনো তো আমাদের তিনজনের বন্ধুত্বে আমার মনে হয়নি যে সাহেব তোকে ভালোবাসে বা তুই সাহেবকে ভালোবাসিস। যদি সত্যিই ভালোবাসতিস তুই সাহেবকে, তাহলে আমি কি বুঝতে পারতাম না? পায়েল নেই সবকিছু শুনে অবাক। পায়েল বলছে, আমি তোকে ভালোবাসতাম না? সাহেব তোকে বলেছে আমি সাহেবকে ভালোবাসতাম? অনুপম, আমি তোকে ভালোবাসতাম। আমি মানে পরীক্ষার আগে পর্যন্ত আমি প্রচন্ড চেষ্টা করেছিলাম সাহেবকে বোঝাতাম তোকে বলার জন্যে। আমি তো জানতাম ও তোকে বলেছিল। ও তো আমায় বারবার বলতো যে তোর গার্লফ্রেন্ড আছে, তুই কাউকে ভালোবাসিস। আমি তো তোকে প্রপোজও করতে গেছিলাম, তুই তো বুঝতে পারিসনি বল। বলছে, কি বলছিস পায়েল? আমাকে তো, আমি যখনই সাহেবকে জিজ্ঞেস করতাম ও বলতো যে তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই সাহেবকেও একটু ভালোবাসিস। ও তো পুরো আমাকে উল্টো বুঝিয়েছে। তুই আজকে ওকেই বিয়ে করতে যাচ্ছিস? তুই জানিস সাহেব কি করেছে আমার সাথে? বলছে, কি করেছে? বলছে, পায়েল, আমার আর তোর জীবনের সব থেকে বড় ক্ষতিটা সাহেব করে দিয়ে গেছে আজকে। বলছে, কি করেছে? বলছে, সেই শনিবার থেকে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি শনিবার থেকে ভ্যানিশ হইনি পায়েল, আমি ভ্যানিশ হয়েছি শুক্রবার রাত থেকে। শুক্রবার রাত তখন 2টো, হঠাৎ করে আমার কাছে কল আসে সাহেবের। আমি ফোনটা ধরি, আর যখন কল করেছিল তখন আমি একটা সিনেমা দেখছিলাম। আমি সেই অবস্থায় প্রথম দুবার তো ওর মিসড কল হয়ে গেছে, বুঝতে পারিনি। যখন বাথরুমে উঠছিলাম সিনেমা দেখতে দেখতে তখন আমি বুঝতে পারলাম যে কল এসছে। আমি ফোনটা ধরি, প্রচন্ড কাঁদতে কাঁদতে আমাকে, মানে মদ্যপ অবস্থায় মদ ফদ খেয়ে আমাকে ফোন করেছিল সাহেব। বলে, ভাই কোথায় আছিস, এক্ষুনি দেখা কর আমার সাথে। বললাম, কোথায় যাব? বলে, এক্ষুনি তুই বজবজের রিভার সাইডে আয়। ভাবতে পারিস পায়েল, অত রাতে আমি সিনেমা ফেলে, সবকিছু ফেলে, মাকে বাবাকে না বলে আমি চলে আসি এই জায়গায় যেখানে তুই এখন দাঁড়িয়ে আছিস। আমি এখানে চলে আসি। এখানে আসার পর অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, সাহেব আর আসছে না, সাহেব আর আসছে না। এই নদীর ধারে পা ঝুলিয়ে বসেছিলাম এই উঁচু জায়গাটায়, গান গাইছিলাম। ভাবছিলাম কি হলো আবার, কোনো প্রেম টেমে ধোকা খাইলো নাকি? বলা যায় না, বন্ধুরা হয়তো বয়স বেড়েছে, সাহেব হয়তো প্রেমে পড়েছে, গার্লফ্রেন্ড হয়তো ধোকা দিয়েছে, এখানে ওই জন্য ডেকেছে আমাকে। অনেকক্ষণ ধরে সাহেব আসছে না, আরো অনেকবার কল করলাম, মেসেজ করলাম, রিপ্লাই নেই। ফোনটা যতবারই করছি কেটে দিচ্ছে। যখন আমার হঠাৎ করে, মানে এই যে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ও আসছে না, অধৈর্য হয়ে পড়ছিলাম, তাও কিন্তু আমি বসেই ছিলাম আমার বন্ধু আসবে বলে। হঠাৎ করে আমার ঘোরটা কাটলো, মাথার পেছনে ভারী রড দিয়ে কেউ একটা আঘাত করলো। আমি ছিটকে গিয়ে এখানে পড়লাম।
উল্টে পড়ে চোখটা সোজা হয়ে তাকিয়ে চাঁদের আলোয় বুঝতে পারলাম মাথার পেছনে যে রড দিয়ে মেরেছে সে আর কেউ নয়, তোর আর আমার প্রিয় বন্ধু সাহেব। আমি না মানে ওই অবস্থায় মাথা থেকে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার মধ্যেও জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করলি? খুব আবঝা শুনতে পেলাম সাহেবের আর্তনাদ, আজকে তোর জন্য পায়েল আমাকে ভালোবাসেনি, তোকে ভালোবাসে বলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তুই দায়ী, আমাদের দুজনের ভালোবাসার পথের কাঁটা তুই। তুই আমি ক্লাসে ফার্স্ট হতাম, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটিতেও আমি টপার, আর তুই লাস্ট সেমিস্টারে আমার থেকে বেশি পেয়েছিস, আমার থেকে নোটস নিয়ে। কেন রে? সব ভালো শুধু তোর জন্য হবে কেন রে? হ্যাঁ, কোন লগ্নে তুই জন্মেছিস? আমরা তিনজন তো একসাথে বড় হয়েছি, তুই দেখেছিস আমি কতটা খেটেছি, আমি সব জায়গায় পারফেক্ট, মিস্টার পারফেক্ট বলতিস তুই আমাকে, তুই আমাকে ছেড়ে বেরিয়ে যাবি? আমার ভালোবাসার পায়েলকে তুই পাবি? হতে পারে, পেতে দেব না, যা বলে একটা লাথি মেরে আমার শরীরটাকে এ বজবজের গঙ্গার ভেতরে ফেলে দেয়। তাতেও থেমে থাকেনি, ঝাঁপিয়ে নিজে গঙ্গার ভেতরে নেমেছিল। তোরা জানতিস কত ভালো সাঁতার কাটতে পারতো সাহেব। আমার শরীরটা দড়িতে বেঁধে, তলায় অনেকগুলো ইট বেঁধে এমন ভাবে আমাকে ডুবিয়ে দিয়েছিল যাতে আমার শরীর খুঁজে না পাওয়া যায়। এই দেখ যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক এখানে আমায় ডুবিয়েছে, পুলিশকে কমপ্লেন কর। আমি মুক্তি পাচ্ছি না পায়েল, আমি তোদের ছেড়ে অনেক দূর চলে গেছি, মৃত্যুর পরেও কি কষ্টে আছি ভাবতে পারবি না। সঙ্গে সঙ্গে না পায়েলের জ্ঞান হারায়। যখন জ্ঞানটা ফিরে পায়েল দেখে চারপাশে ওর বাবা মা, সাহেবের বাবা মা, মানে অনুপমের বাবা মা এবং আরো অনেক পরিবার, বিয়েতে যারা এসেছিল সবাই ওখানে আসে, এবং পায়েল জাস্ট সেন্সটা ফেরার পরেই সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা বলে পুলিশকে। ডুবুরি ডাকা হয় এবং ওই জায়গাটা ঝাঁপিয়ে ওই কিছুটা ডোবার পরেই ডেড বডি ফুলে ফেপে ওটা জলে ভেজা ডেড বডিটা পাওয়া যায়। ওদের প্রিয় বন্ধুর, যার নাম অনুপম, যে কোনো অপরাধ করেনি, ওকে ভালোবেসে। পুরো ঘটনাটা বলার পর না সাহেব প্রথমে অস্বীকার করছিল, পুলিশ এক চড় মারার পর পুরোটা স্বীকার করে এবং পায়েল দৌড়ে গিয়ে সাহেবকে এক চড় মারে। 14 বছরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় সাহেবের বাকি কেরিয়ারটা। জীবন আর বললাম না, কেরিয়ারই বললাম। তারপর থেকে পায়েল আর বিয়ে করেনি, রাস্তার কুকুর বিড়ালদের নিয়ে একটা এনজিও করেছিল, ট্রিটমেন্ট করতো। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা, যার নাম সত্যি ভূতের গল্প। প্লিজ একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে চ্যানেলটাকে একটুখানি ছড়িয়ে দাও সবার মাঝে। থ্যাংক ইউ ভেরি মাচ। হেস্টিংস হাউসে আজকে শনিবার দুপুর 3টের সময় আমরা দাঁড়িয়ে আছি এবং আমার হাতে আছে ইএমএফ মিটার। ইএমএফ মিটার দেখতে পাচ্ছ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখানে দেখা যাচ্ছে 47, 48, কিন্তু যেই মুহূর্তে বাড়ির ভিতরে এন্টার করছি, এই গাছটার প্রায় 350 বছর বয়স, যেটা এখানকার লোক জানে। 350 বছরের পুরনো বট গাছ, এখানে অসত্য গাছও আছে। এবং এইটা সেই গাড়ি বারান্দা যেখান থেকে ওয়ারেন হেস্টিংস নেবে নিজের ঘোড়া বাহিত গাড়িতে করে যাতায়াত করতো। এবং এটাও বলতে পারি, সামনে একটা প্লেগ্রাউন্ড দেখছো, যেটা এখন নতুন করে আবার সব ওয়াল করা হয়েছে, ফেন্সিং করা হয়েছে। এই প্লেগ্রাউন্ডেই কিন্তু একটা বাচ্চা খেলতে খেলতে বেশ কিছু বছর আগে বুকে বল লেগে আঘাত পেয়ে মারা যায়। এখানকার স্থানীয় লোক যারা আছে, গভর্নমেন্টের কিছু অফিসিয়ালসদের কোয়ার্টার আছে এখানে, তারা আজও ঘোষণা করে, মানে দাবি করে, সেই বাচ্চার আত্মা নাকি এখনও এই মাঠে ঘুরে বেড়ায়, এরিয়াতে ঘুরে বেড়ায়। অনেক লোককে দেখাও দিয়েছে, তাকে কাঁদতেও মাঝে মধ্যে শোনা যায়। পুরো